থ্যাঙ্ক গড, যেই দিন জব পেয়েছি সেই দিনই পিসি মোবাইল কিনে দিয়েছে, না হলে প্রথম দিনই চাকরি চলে যেত। এক্সকিউজ মি স্যার। স্যার এই ওয়েট, এই সলিল ফোন কেন তুলছে না? আরে সলিল, তোকেই ফোন করছিলাম, মুম্বাইয়ের মিউজিক স্কুলটার ব্যাপারে কথা বলার ছিল। আমার তো জানাই ছিল না যে এই পৃথিবীতে চড় খাওয়ার মতো ভালো কোনো কাজ হতেই পারে না। তুই কোনোদিন কোনো মেয়ের কাছে চড় খেয়েছিলি? এসব কি বলছিস তুই? আমি সব কিছু জানি ভাই। তোকে এসব কে বললো? এতে বলার কি প্রয়োজন আছে? আমি জানি যে কেমন লাগে। কি? চড়। যখন কোনো সুন্দরী মেয়ে তার নিজের হাতে চড় মারে না, তখন মনে হয় যেন ওই হাত দিয়েই আরো একবার। আরো একবার? এর এত বড় সাহস! আমি এটা কোনোদিনও ভুলবো না, ও আমাকে চড় মেরেছিল। ইটস অ্যামেজিং না, কোনো সুন্দরী একটা মেয়ের হাতে চড় খাওয়া? একবার খেয়ে দেখ ভাই তুই, তখন বারবার খেতে ইচ্ছে করবে। ইটস মাইন্ড ব্লোয়িং, আলটিমেট ফিলিং হয় ভাই। সলিল, কি সব কথা বলছিস তুই? যা গিয়ে নিজের কাজ কর। আরে কাজই তো করতে পারছি না ভাই। তুই জানিস, যখন কোনো মেয়ে প্রথমবার চড় মারে, সারা জীবন ওই মেয়েটা মনেই থেকে যায়। জানিস কেন? কারণ ওই চড় মেরে তোর অহংকার ভেঙে চুরমার করে দেয়, তোকে আধমরা করে দেয় রে ভাই। মিস আরোহী, আরে ও তো পুরবীর বোন। আমি তো ভুলেই গিয়েছিলাম যে ও অর্জুনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের কাছে কিছু অডিশন এসছে, সেগুলো এক একটা করে চেক করো। তার মধ্যে থেকে বেস্ট যেটা সিলেক্ট করে আমার কাছে নিয়ে এসো, কুইক। লিভ। ইয়েস স্যার। আর ইউ ক্রেজি? একটা মেয়ে তোকে চড় মেরেছে আর তুই এটা বলছিস? জানি না রে ভাই, ও আমাকে চড় মারলো নাকি প্রথমবার স্পর্শ করলো আমাকে। তোর মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে তোকে চড় মেরেছে আর তুই বলছিস সে তোকে ছুঁয়েছে? অর্জুন, একদিন সে তোর জীবনে নিশ্চয়ই আসবে, যখন কেউ তোর গালে চড় মারবে আর তুই বলবি তোকে স্পর্শ করেছিল। তখন তুই নিজে বুঝতে পারবি যে তুই ভালোবেসে ফেলেছিস। ওর মাথা খারাপ হয়ে গেছে। কোনো পাগলই একটা চড়কে কেউ ছুঁয়েছে বলে বলতে পারে। ওই দিনটা কোনোদিনও আসবে না যখন কোনো মেয়ে আমাকে চড় মারবে আর আমি বলবো যে সে আমায় ছুঁয়েছিল। এই দুর্বলতা দুর্বল মানুষদের থাকে, অর্জুন পুঞ্জ অত দুর্বল নয়। আপনি মহিলাদেরকে এত ঘৃণা কেন করতেন? এই প্রশ্নটাই ও আমাকে জিজ্ঞেস করতে চাইতো, কিন্তু কখনো জিজ্ঞেস করতে পারেনি। এটা এমন একটা প্রশ্ন ছিল যার উত্তর আমি দিতেই চাইতাম না। এমন কিছু হয়েছিল আমার সাথে যেটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। অনেক ছোট ছিলাম আমি যখন আমি প্রথমবার ঠকেছিলাম, আর সেই ঘটনা একটা শিক্ষা দিয়ে গেছিল আমাকে। কাউকে কোনোদিনও বিশ্বাস করো না। একটা মেয়ের জন্য আমি সব মেয়েকে ঘৃণা করতে শুরু করি। তাহলে ওই ঘৃণা
ভালোবাসায় কখন পাল্টে গেল? আরোহীর ওই চড় স্পর্শের অনুভূতি কখন আনলো? আপনি কবে পাল্টে গেলেন? অনেক সময় লেগেছিল। ও আমাকে এটা অনুভব করিয়েছিল যে এই পৃথিবীতে এমন কেউ আছে যে আমার নীতির ওপর প্রশ্ন তুলতে পারে। তার মানে এরপরে আপনারা বন্ধু হয়ে গেলেন? পুরো গল্প শোনার জন্য গোটা বইটা পড়তে হয়। যতক্ষণ না সবকটা পৃষ্ঠা পড়া হয়, গল্পের আসল সারমর্মটা বাইরে আসে না। এটা তো সবে শুরু ছিল একে অপরকে অপছন্দের। এটাই তো সেই কাজ যেটা আমার চেয়ে ভালো কেউ করতেই পারবে না। সুরাজ ছন্দের ব্যাপারে আমার চেয়ে ভালো আর কে জানবে? স্যার, এগুলো সিলেক্টেড অডিশনসের ফাইল আর সিডি। ডাস্টবিনে ফেলে দাও। কিন্তু স্যার, আপনিই তো বলেছিলেন যে এই কাজটা তোমার আগে সিদ্ধার্থ আমায় করে দিয়েছে। ও এটা প্রমাণ করে দিয়েছে তোমার থেকে বেশি যোগ্য। এটাই প্রবলেম তোমাদের মেয়েদের। প্রথমে এখানে ওখানে কথা বলবে, তারপরে কাজ করবে। ইউ মে গো নাও। I'm sorry. এই নাও, অডিশনের কাজ স্যার তোমাকেও দিয়েছিলেন? হ্যাঁ, ফরগেট ইট, কাজটা তো তুমি করে নিয়েছো। তোমার খারাপ লাগছে যে স্যার তোমার বদলে আমার কাজ অ্যাকসেপ্ট করেছেন বলে? আরে না, আমার খারাপ লাগবে কেন? লেট ইট গো। লেট ইট গো। প্রায় 14-15টা কোম্পানিজ আছে তোমার কাছে, আর সবই অর্জুনের নামে। তুমি তো নিজের নামে কিছুই রাখোনি। আরে রেখেছি না ভাই, আমার একমাত্র ছেলেও। কিন্তু তুমি সবকিছু ওর নামে কেন লিখে দিয়েছো? কেননা একটা সম্পর্ককেই আমি এই পৃথিবীতে বিশ্বাস করি, এমন একটা সম্পর্ক যাকে আমি টাকার থেকেও উপরে রেখেছি। এমন সম্পর্ক যেটা এখান থেকে নয়, এখান থেকে বজায় আছে। এই সম্পর্কটা আমার ছেলের সাথে আছে। মোহন, আমার কর্তব্য ওর সমস্ত প্রয়োজনকে পূর্ণ করার, আর সমস্ত স্বপ্ন আমি ওর জন্যই দেখি। আমার জীবনে ইমোশনের কোনো জায়গা নেই। আরে আমি তো এমন মানুষ যে টাকা পাওয়ারের জন্য যে কোনো মানুষকে পিষে মারতে পারি। আর বাকি রইল নামকরণের একটা ইশারা। মোহন শুধু একটা ইশারা, আর অর্জুন সবকিছু আমার নামে করে দেবে। কিন্তু কি কি নাম করবে আমার? আমি তো নিজের জীবনটাই ওর নামে করে দিয়েছি। আমাদের মধ্যে কোনো কিছু আসতে পারে না মোহন, না প্রাচুর্য, না কোনো রূপে কোনো সৌন্দর্য।
ভাই ডিকে, তোমাকে মাঝে মাঝে ভীষণ ঈর্ষা হয়। তোমার আর তোমার ছেলের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা আজ পর্যন্ত আমি কোনো বাবা ছেলের মধ্যে দেখিনি। আরে মোহন, কেন ওই ভালোবাসায় একটা সম্মান আছে, বোধ আছে, সবকিছু আছে। আমার ছেলে আমার দুর্বলতা আর আমার শক্তি। কিন্তু ডিকে, তুমি তোমার ছেলের ভালোবাসার ভুল সুযোগ নিও না। তুমি তো জানো তোমার ছেলে মেয়েদের একদম সহ্য করতে পারে না। তাও ওই মেয়েটাকে কাজে রেখেছে কারণ তুমি চাও। হ্যাঁ, আমি রেখেছি ওকে। তাহলে আর সময় আসলে আমি ওকে বার করে দেবো, তুমি দেখো। আর সেই সময়টা তখনই আসবে যখন তার বাবা ওই জমির দলিলে সাইন করে দেবে। কেননা সেই জমিতে আমি অর্জুনের নামে স্টুডিও করব। আর তারপর তুমি দেখো, ওই মেয়েটার তো দুর্গতির শেষ থাকবে না। এতটা ডেসপারেট তুমি? এত ভালোবাসো নিজের ছেলেকে? আরে ভাই, সমস্ত মানুষের মধ্যে এই পাগলামো, এই জেদ অল্প বিস্তর হওয়া উচিত। এই জন্য আমি নাতাশাকে কবের থেকে বলছি যে অর্জুনের দুর্বলতার জেনে ওর জীবনের দখল নিতে। এক্সকিউজ মি, একটা জরুরি ফোন কল করতে হবে। হ্যাঁ, এক্সকিউজ মি Sure. প্লিজ। হ্যালো নাতাশা, হাই মম। তুমি সিমলা কবে আসছো? ওহো মা, চলে আসবো, এত তাড়া কিসের? আই উইল বি ব্যাক সুন। তাড়াহুড়ো আছে নাতাশা, যে কথাটা অনেক দিন ধরে তোমাকে বলছিলাম। এবারে তার রেজাল্ট দেখার পালা। সময় এসে গেছে অর্জুন পুঞ্জের জীবনে এন্ট্রি নেওয়ার। তোমাকে অর্জুনের জীবনের প্রায়োরিটি হতেই হবে, ওকে? হেবেল, আই উইল গো উইথ দ্য রেড। হ্যাঁ, ইউ উইল গো উইথ অর্জুন পুঞ্জ নাতাশা। আর ইউ ক্রেজি অর হোয়াট? তুমি আমাকে এমন একটা ছেলের সাথে কথা বলতে বলছো হু হেট গার্লস। জাস্ট ফরগেট হিম মম। ইউ নো হোয়াট, এখানে আমার জন্য হাজার একটা ছেলে অপেক্ষা করছে। আর তোমার মতে ওয়াই অর্জুন পুঞ্জ? কারণ লাখে ওরকম ছেলে মেলে নাতাশা, ওর মতো কেউ নয়। ওর মতো ব্যাকগ্রাউন্ড, এত কালচার্ড, এত বড় লোকের ছেলে তুমি আর পাবে না। মম, আই রিয়েলি নট ইন্টারেস্টেড ইন হিম। আর আমিও জানি ওরও কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কারণ আজ পর্যন্ত এমন কোনো মেয়ে পাইনি নাতাশা যাকে নিয়েও ইন্টারেস্টেড হবে। যখন তুমি ওর সঙ্গে মেলামেশা শুরু করবে, ইন্টারেস্ট এমনিতেই চলে আসবে। মম, আই রিয়েলি বিজি। আই কল ইউ লেটার। বাই। গড। তুমি শুধু একবার চলে এসো নাতাশা, তোমাদের দেখা করানোর দায়িত্ব আমার। ইটস এ গুড থিং যে অর্জুন মেয়েদের পছন্দ করে না, না হলে এতদিনে নিশ্চয়ই কোনো মেয়ে চলে আসতো ওর জীবনে। আরে আরোহী, বাড়ি ফিরছো তাই তো? তোমাকে ড্রপ করে দিই? না থ্যাঙ্কস, আমি চলে যাব। আমি মল রোডের দিকেই যাচ্ছি। তোমার বাড়ি তো ওই রাস্তাতেই পড়ে, এসো না ড্রপ করে দিই। ইটস ওকে সিদ্ধার্থ, আমি চলে যাব সিরিয়াসলি। কি করে যাবে? 11 নম্বরের বাসে। কিন্তু এখানে তো কোনো 11 নম্বরের বাস নেই। পায়ে হেঁটে। এত রাতে একা যাওয়াটা ঠিক নয় আরোহী, এসো তোমায় ড্রপ করে দিই। না ইটস ওকে, আই উইল ম্যানেজ। আরোহী চলো, এসো তাড়াতাড়ি, বসো বসো। পোর গায়, ও এটাও জানে না যে ওই মেয়েটা স্টুপিড আইডিয়া ইউজ করে ওকে ক্রমাগত বোকা বানিয়ে যাচ্ছে। হতে পারে যে ছেলেটাই ওকে বলেছিল বাড়িতে ড্রপ করার জন্য। আই এম শিওর মেয়েটাই বলেছে ওকে। এই সুযোগে ওর কাছে যাবে, ওকে জানার চেষ্টা করবে, আর তারপর ইউজ করবে ওকে। বেচারাকে ওর সাথে কম্পিট করার জন্য রেখেছিলাম আমি, আর এখন অফিসের বাইরে এসব নাটক করে ওর সাথে বন্ধুত্ব করে অকর্মণ্য করে দেবে এই মেয়েটা। আর এটাও তো হতে পারে যে মেয়েটা লিফট নিতে বারণ করে দিয়েছিল, ছেলেটা মেয়েটাকে ফোর্স করেছিল।
তুই সব কথার মধ্যে মেয়েদের ভুল কেন ধরিস বলতো? কারণ অ্যাডামের যুগ থেকে মেয়েরাই ভুল করে এসেছে। সব মেয়েদের মধ্যে একটা ইভ থাকে, যেটা পুরুষদের ভুল করার জন্য উস্কানি দেয় আর তারপর তাকেই দোষী সাব্যস্ত করে। থ্যাংক ইউ। মনে হচ্ছে ছেলেটা দিদির সাথে ওর অফিসেই কাজ করে। দেখে ভালোই মনে হচ্ছে, তবে চাকরি, মাইনে, ফ্যামিলি সেগুলো কি করে জানবো? কাল আবার দেখা হবে। আরে দাঁড়াও বাবা, দাঁড়াও। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, একটু চাটা খেয়ে যাও। এমনি ছেড়ে দেবো নাকি তোমায়? অন্য কোনো দিন। আর ওর সাথে কাজ করো, তাই তো? হ্যাঁ, কিন্তু মাইনে কত পাও? আগে 9,000 টাকা। কবে থেকে কাজ করছো বাবা? এই মানে দু বছর হলো, আর এটা আমার দ্বিতীয় চাকরি। 2 বছর ধরে? 2 বছরে এত? ভেরি গুড, ভেরি গুড। এই পরের প্রমোশন কবে? মানে বস সদয় তো তোমার উপর? হ্যাঁ, কিন্তু নট ব্যাড। হ্যাঁ দিদি, পিসি ওকে ছেড়ে দাও না। কোথায় যাবে বাবা? কোথায় যাবে? আমি বাড়ি যাব। যাবে? বাড়িতে আর কে কে আছে? নিজের বাবার সাথে থাকে পিসি, উনি হয়তো অপেক্ষা করছেন। ভেরি গুড, বাবার সাথে থাকো, অপেক্ষা করছেন। মানে তোমার বিয়ে হয়নি? আরে বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজেছো? কেমন মেয়ে চাই? ফর্সা, কালো, লম্বা, বেটে, মোটা, রোগা, মানে কেমন বলো না আমায়? এত দূরের কথা তো আমি আরে ভাবনি কেন বাবা? ভাবো, ভাবতে হবে তো। কালের কথা কে বলতে পারে বাবা? চলো না পিসি, কিসের ওর দেরি তারা? হয়ে দাঁড়াও যাচ্ছে। না, জন্ম তারিখ পাঠিও, সালটাও লিখে দিও, কুষ্টি আমি বানিয়ে দেবো তোমায়। আরে ছেলেটা হাত ফসকে গেল। পিসি তুমিও না, সব কথা বলতে এইভাবে দিলি বিয়ে না। হয় বুঝি? এভাবেই হয়, এভাবেই মনের মিল হয়। একটা কথা বলো দিদি, আচ্ছা আমাদের ভাগ্যে কি লেখা থাকে যে আমাদের জীবনে কে আসতে চলেছে? সেটাও তখন যখন আমরা তার ব্যাপারে হয়তো ভাবিইনি। হ্যাঁ এরকম হতেই পারে, কিন্তু মাঝে মাঝে ভাগ্য আই এম সরি দি, পুরনো কথা তুলে তোমার মন খারাপ করে দিতে চাইনি। এরকম কিছুই নয় আরোহী। কিন্তু দিদি, আমি বললাম তো অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আমারও খুব ঘুম পাচ্ছে। গুড নাইট দি। গুড নাইট। যারা একে অপরকে ঘৃণা করত, যারা নিজেদের পথ আলাদা বেছে নিয়েছিল, তারা নিজেরাই এটা জানতো না যে সেই পথ ভাগ্য ওদের বেছে দিয়েছে। ওই পথটা ওদের জন্যই তৈরি হয়েছিল, কারণ ভাগ্য আমাদের এক করতে চেয়েছিল। কিন্তু আজকে ভাগ্য চাইলেও আমরা আর এক হতে পারবো না। কেন দেখা করতে পারবেন না? আপনি একবার ওকে ফোন করে তো দেখুন, হয়তো ও ফিরে আসবে। আমি ফোন করব না, কিন্তু যদি ও আমার কাছে আসতে চায় তাহলে? কেন আসতে চাইবে না? আপনি নিজেই ভাবুন না, ও যদি এখনো বেঁচে থাকে আর যদি ওর বিয়ে অন্য কারোর সঙ্গে না হয়, তাহলে একবার ভাবুন, ভাগ্য এখনো আপনাদের এক করতে চাইছে। আপনার যাওয়ার সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে।